আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদেরকে আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুলস পড়াবো। তো প্রথমেই আমরা যে রুলসটা পড়ব সেটা হচ্ছে আজকে আমরা টু এবং টু এর নিয়ম শিখব। এখানে টু এবং টু এর মানে হচ্ছে এতই যে। এটাকে যদি আমরা বলি টু একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। এটাকে আমরা ইন্টেন্সিফায়ার বলতে পারি। ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে কোনো কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া। কিভাবে? যেমন হি ইজ উইক, সে হচ্ছে দুর্বল। এখন এটাকে যদি বলি আমরা হি ইজ টু উইক, সে দুর্বল, ঠিক আছে, বাট টু উইক দেওয়ার পর এটা আরো দুর্বলতা বোঝাচ্ছে, এটা দুর্বলতার মাত্রাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা যে এই রুলসটা কমপ্লিটিং সেন্টেন্সে, এই রুলসটাকে আমরা কিভাবে বাক্যে প্রয়োগ করব? এখন যদি আমরা দেখি আমি খুব ব্যস্ত ছিলাম, এর ইংলিশটা কি হবে? আই ওয়াজ টু বিজি অথবা ভেরি বিজি, আমরা এটা ইউজ করতে পারি। আমি তোমার কল রিসিভ করতে পারি, এটার ইংলিশ কি হবে? আই কুড নট রিসিভ ইউর ফোন, আমি তোমার ফোন রিসিভ করতে পারি। এখন এই দুটো সেন্টেন্সকে আমরা টু এবং টু এর নিয়মে বসাবো। কিভাবে? দেখো, আই ওয়াজ টু বিজি, আই ওয়াজ টু বিজি। এখন এরপর তো আমাদের টু এর নিয়ম বসবে যথারীতি। তো টু এখানে দিলাম। আমরা জানি টু এর পর ভার্বের বেস ফর্ম বসে বা ভার্ব ওয়ান বসে। তো এই ক্ষেত্রে আমরা যদি আই কুড নট এটাকে তুলে দিয়ে যদি রিসিভ থেকে বসিয়ে দিই, রিসিভ ইউর কল। তো এটার মানে হচ্ছে আই ওয়াজ টু বিজি, আমি খুবই বিজি ছিলাম, টু রিসিভ ইউর কল, আমি তোমার কল রিসিভ করতে পারিনি। এটা একটা নেগেটিভ এক্সপ্রেশন চলে আসে, সরাসরি নেগেটিভ না, বাট সেন্সটা নেগেটিভ। আমরা এই জিনিসটা অলওয়েজ খেয়াল রাখবো। টু এবং টু এর ক্ষেত্রে আমাদের টু এর পর যেই বাক্যটা থাকবে, যেই অংশটা থাকবে, সেই অংশটার সেন্স নেগেটিভ। এটা সেন্সটা নেগেটিভ হবে, যদিও নেগেটিভ না, বাট সেন্সটা নেগেটিভ। তাহলে কি হচ্ছে? আই ওয়াজ টু বাজি, আমি খুব বিজি ছিলাম, টু রিসিভ ইউর কল, আমি তোমার কল রিসিভ করতে পারিনি। এইটাকে যদি আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স আকারে লিখি, আই ওয়াজ টু বিজি, আমি খুব বিজি ছিলাম, আই কুড নট রিসিভ ইউর ফোন, আমি তোমার ফোন রিসিভ করতে পারিনি। এটাই হচ্ছে এই রুলস। বিফোর এবং আফটারের নিয়ম শিখব। তো বিফোর এবং আফটারের নিয়ম নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, আজকে আমরা সেই কনফিউশনটা ক্লিয়ার করব। তো বিফোর মানে হচ্ছে পূর্বে, আফটার মানে হচ্ছে পরে। আমরা তো জানি যে বিফোরের পর সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আফটারের পর পাস্ট পারফেক্ট হয়, আগে পাস্ট ইনডিফিনিট হয়। এখন পাস্ট পারফেক্ট টেন্সটা আমাদেরকে আগে জানতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা আগে জানতে হবে। এই দুইটা জিনিস কি? দুইটাই অতীতের ঘটনা, কিন্তু তুলনামূলক যেটা আগে ঘটবে, অতীতেই যেটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বিফোরের সামনে পাস্ট পারফেক্ট থাকবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট থাকবে। এখন কোনটা পাস্ট পারফেক্ট হবে আর কোনটা পাস্ট ইনডিফিনিট হবে, এটা নিয়ে আমাদের কনফিউশন। এখন আমরা একটা ট্রান্সলেশন দেখি। সে আসার আগে আমি ইংরেজিতে কথা বলেছিলাম। এখন এই দুইটা কাজের মধ্যে, সে আসার, আমি ইংরেজিতে কথা বলেছিলাম, এই দুইটার মধ্যে কোন কাজটা আগে ঘটেছে আমরা সেই দিকে খেয়াল করব। দেখি, সে আসার আগে আমি কথা বলেছিলাম, সে আসার আগে আমি কথা বলেছিলাম, তার মানে কথা বলার কাজটা এইটার আগে হয়েছে। সুতরাং এই অংশটুকু আমরা পাস্ট পারফেক্টে করব। তো আগের ইংলিশ কি? বিফোর। আমরা জানি বিফোরের সামনে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স এটা হবে না এটা হবে? অবশ্যই এটা হবে। কেন? কারণ এই কাজটা আগে হয়েছে। তো আমি ইংরেজিতে কথা বলেছিলাম, এটার ইংলিশ কি হবে? আই হ্যাড স্পোকেন ইংলিশ বিফোর সে আসার। সে আসার এইটা আমরা কোন টেন্সে ট্রান্সলেশন করব?
এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিটের গঠন কি? সে আসা, আসা ইংলিশ কি? ক্যান, হি ক্যান। এটা এখন আমরা পরে আরেকটা উদাহরণ দেখি। আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। এখন আমরা দেখব কোন টেন্সটা আগে ঘটেছে। সে ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। আমরা কি এটা বুঝতে পারতেছি? আমরা একটু নিজেরা একটু ট্রাই করি। তাহলে আফটার মানে কি? সরি, পর, এটার ইংলিশ কি? আফটার। আমরা জানি আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় এবং আগে হয় পাস্ট ইনডিফিনিট। আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, তার মানে এই যে খাওয়ার কাজটা কি হয়েছে? সবার আগে হয়েছে, তারপর খেলতে গেছে। তাহলে আমি ভাত খাওয়া, এটার ইংলিশ কি? আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাড ইটেন রাইস। খেলতে গিয়েছিলাম, খেলার ইংলিশ কি? আই went to play after I had eaten rice. আমি খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই জিনিসটা এবং এই জিনিসটা, এই দুটার মধ্যে যে কাজটা আগে ঘটবে সেই কাজটাকে আমরা অবশ্যই পাস্ট পারফেক্টে বানাবো। আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, ভাত খাওয়ার পর খেলতে গেছি, তার মানে খাওয়ার কাজটা আগে হয়েছে। যেহেতু খাওয়ার কাজটা আগে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই খাওয়ার কাজটাকে আমরা কি করব? পাস্ট পারফেক্টে দিব এবং বাকি যে অংশটা থাকবে সেই অংশটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। আমরা বুঝতে পেরেছি? এবং একটা নোট দেওয়া আছে, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স ঘটলে, সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে ঘটলে পাস্ট ইনডেফিনিট। লেট এলোনের যে নিয়মটা, সেই নিয়মটা শিখব। আচ্ছা, লেট এলোন শব্দের অর্থটা কি? লেট এলোন শব্দের অর্থ হচ্ছে বলাই যায় না, বা দূরের কথা, বা উল্লেখই করা যায় না। কিভাবে অর্থটা আসবে? আমরা যদি বলি আমি তো 1 কিলোমিটারই হাঁটতে পারি না, 2 কিলোমিটার হাঁটা তো দূরের কথা, মানে সে এই কাজটাও পারতেছে না, ওই কাজটাও পারতেছে না, মানে সে এটাই পারবে না আর ওইটা তো আরো কল্পনাই করা যায় না, এরকম একটা অর্থ দিবে। এখন আমরা যদি দুইটা বস্তুর মধ্যে তুলনা করি, সেটা সমজাতীয় হইতে হবে। যেমন হি ক্যান নট ওয়াক লেট অ্যালোন রান, সে তো হাঁটতেই পারে না, দৌড়াবে কিভাবে? এখন আমরা যদি বলি সে তো 1 কিলোমিটারই হাঁটতে পারে না, শার্ট কিনবে কিভাবে? এটা কি হয়? সো 1 কিলোমিটারের সাথে শার্ট কেনার কোনো সম্পর্ক আছে? আমরা যেই তুলনাটা দিব সেটার সাথে সাদৃশ্য রেখে, সমজাতীয় রেখে, অর্থাৎ লেট এলোনের এই পাশে এবং এই পাশে, উভয় পাশে সমজাতীয় বিষয়বস্তুর উপর তুলনা করব। যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে তো সেন্সটা ঠিক থাকবে না। আমরা তো কমপ্লিটিং সেন্টেন্স করব, এই লেট এলোন যদি একটা বাক্য তৈরি করব, তো এই পাশে বাক্যটাকে যদি আমরা এমন ভাবে করি তার আগেরটার সাথে যদি মিল না থাকে, সেক্ষেত্রে সেন্স যেহেতু মিল না, তাহলে বাক্যটাই ভুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো সমজাতীয় তুলনাটা হতে হবে অবশ্যই সমজাতীয়, এবং এটা দ্বারা বোঝায় এইটাও পারবে না, ওইটাও পারবে না। এখন আমরা একটু দেখি, হি ডাজ নট হ্যাভ এনাফ মানি, তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই টু বাই এ বাইসাইকেল, বাইসাইকেল কেনার মতো তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। লেট অ্যালোন এ মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল, এই যে বাইসাইকেল, দুইটা সমজাতীয়, যার কারণে লেট অ্যালোন দিয়ে আমরা দুইটার একটাও কিনতে পারতেছি না, এরকম বোঝাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এই প্রথম অংশের দিকে যদি একটু তাকাই, এই অংশে পুরো বাক্যটা একটু নেগেটিভ হয়। এই প্রথম অংশের বাক্যটা কি হয়? নেগেটিভ। যেমন হি ক্যান নট গো 1 কিলোমিটার, সে 1 কিলোমিটারে যেতে পারে না। লেট অ্যালোন 5 কিলোমিটার, 5 কিলোমিটার তো দূরের কথা। এই যে 1 কিলোমিটার, 5 কিলোমিটার, এই যে এরকম একটা তুলনা, এবং এর আগে যে বাক্যটা গঠনটা ছিল, এই অংশটা নেগেটিভ একটা বাক্য হবে। বুঝতে পেরেছি? ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, এই ফ্রেজ সম্পর্কে। এটা একটা ইডিয়ম। এই ইডিয়মের অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। আমরা জানি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়। আসলে এটা কেন হয় বা এই জিনিসটা আমরা কেন দিই, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো। এটা একটা ইডিয়ম। এটার অর্থ হচ্ছে, বা এটার সেন্সটা কি? আসলে এটার সেন্সটা হচ্ছে ওই কাজটা আগেই করা উচিত ছিল কিন্তু এই কাজটা করা হয়নি, এবং এটা পরে করা হবে এবং এটা জোর দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে আগে কখনো করা হয়নি
এবং ওটা দেরি হয়ে গেছে এবং এটা পরবর্তীতে করা হবে বা এখন করা হবে, সেই কাজটাকে জোর দ্বারা করা হচ্ছে। যদি আমরা খেয়াল করি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, আই স্পোক ইংলিশ। তো আমরা যদি বলি ইট ইজ হাই টাইমের পর, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস V2 হবে। তো V2 কেন হচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে তার আগে ইংলিশে কথা বলা উচিত ছিল, কিন্তু সে ইংলিশে কথা বলেনি, যার কারণে আমরা এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ইউজ করতেছি, এটাই বোঝাচ্ছে এটা দ্বারা। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ইট ইজ অ্যাবাউট টাইম, এটাই উপযুক্ত সময়, উই লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শেখা উচিত। এখন এই যে লার্ন ইংলিশ, এই যে ভার্ব টু, কিন্তু অর্থ হচ্ছে প্রেজেন্টে, কিন্তু দিচ্ছি পাস্টে, এটার মানে এটা হচ্ছে সাবজাংটিভ মোড। হ্যাঁ, তো এটা দ্বারা নর্মালি আমরা বুঝবো আগে করা হয়নি, এখন করা হচ্ছে, এবং সেই কাজটাকে জোর প্রদান করা হচ্ছে। এই যে আমি নোটে লিখে দিয়েছি যে সেন্স, আগেই করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এখন জোর দান করা হচ্ছে। কন্ডিশনাল, কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত। কন্ডিশনাল টোটাল 4 প্রকার, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনটা কি? আমরা অনেকে জিরো কন্ডিশন সম্পর্কে জানি। জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে যে অংশটা থাকবে সেটাও প্রেজেন্ট সিম্পল থাকবে, এবং ইফ এর পরে যে অংশটা থাকবে সেটাও প্রেজেন্ট সিম্পলে থাকবে। আমরা যদি একটা নোট মনে রাখি এই জিরো কন্ডিশনাল ক্ষেত্রে, যে নোটটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ইফেক্ট একই রকম থাকবে, এই পাশেও যা ওই পাশেও সেম, এবং এটা সায়েন্টিফিক ট্রুথ এরকম কিছু বোঝাবে, এবং এটা হইতে পারে হ্যাবিচুয়াল ম্যাটার্স, এটাও হতে পারে, যে কোনো একটা থাকবে। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, যদি আমার বাবা কথা বলে তবে আমি চুপ থাকি, এটা আসলে এই তিনটার মধ্যে কোনটাতে পড়ছে? হ্যাবিচুয়াল ম্যাটার্স। তো এটা কি? যদি আমার বাবা কথা বলে আমি চুপ থাকি, এটা হচ্ছে হ্যাবিচুয়াল ম্যাটার্স। এখন আমরা এটাকে ট্রান্সলেশন করি একটু। ট্রান্সলেশনে প্রথমে ইফ, যদি এর ইংলিশ হচ্ছে ইফ, আমার বাবা কথা বলে, আমার বাবা কথা বলে, এটা ইংলিশ কি? মাই ফাদার কথা বলে, ইংলিশ হচ্ছে টক, টক্স, তবে ইংলিশ হচ্ছে কমা, আমি চুপ থাকি, আই কিপ সাইলেন্ট। এখানেও প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট। এখন প্রেজেন্ট প্রেজেন্ট এটাই হচ্ছে জিরো কন্ডিশনাল, এবং এইটা হ্যাবিচুয়াল ম্যাটার্সের মধ্যে পড়ছে। এখন আমরা যদি আরেকটা দেখি, যদি বরফকে উত্তপ্ত করা হয় তবে এটি গলে যায়, এটা হচ্ছে ইফেক্ট অথবা সায়েন্টিফিক, আমরা যেটাই বলি, কারণ এটা তো নরমাল, কারণ বরফকে তাপ দিলে তো এটা গলবেই, এটা তো ন্যাচারাল জিনিস। এটা যদি আমরা ট্রান্সলেশন করি, ইফ বরফকে উত্তপ্ত করা হয়, আইস ইজ হিটেড, যদি বরফকে উত্তপ্ত করা হয় তবে, তবে ইংলিশ হচ্ছে কমা, এটি গলে যায়, ইট মেল্টস, এটা গলে যায়। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল আমরা তিনটা জিনিস মনে রাখবো, ইফেক্ট একই রকম থাকে, সায়েন্টিফিক ট্রুথ, আর এটা হচ্ছে হ্যাবিচুয়াল ম্যাটার্স, উভয় পাশে সেম টেন্স। এবং এরপরে যদি আমরা দেখি, আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল শিখবো, সেকেন্ড, থার্ড। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ এর সাথে যে অংশটা থাকবে সেটাও প্রেজেন্ট সিম্পল, এবং পরবর্তী যে অংশটা থাকবে সেটাকে আমরা ফিউচার সিম্পলে করব। এখন এটার বাংলা অর্থটা হচ্ছে যদি এটা হয় তবে ওইটা হবে, যদি এটা ঘটে তাহলে ওইটা ঘটবে প্রেজেন্টে। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তার মানে সে যদি আসে তাহলে সে যাবে, যদি এটা ঘটে তাহলে ওইটাও ঘটবে। তাহলে আমরা যদি এখানে ইফের পরবর্তী অংশটার গঠনটা দেখি, গঠনটা হচ্ছে উইল প্লাস বি1, এটা হচ্ছে পরবর্তী অংশের গঠন। এবং আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা দেখি, এইটার মতোই সেম, জাস্ট পাস্ট। যেমন ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, এবং পরেরটা হবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট কি? উইল থেকে উড হয়ে যাবে, শ্যাল থেকে শুড হয়ে যাবে, ক্যান থেকে কুড হয়ে যাবে, এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। এখন বিষয়টা হচ্ছে যদি এটা ঘটতো, এখানে আমরা কি দিচ্ছি? যদি এটা ঘটে, তাহলে এখানে কি হবে? যদি এটা ঘটতো, আর এখানে যদি এটা ঘটে, তার মানে এইখানে পাস্ট হয়ে গেছে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল হবে পাস্ট, তবে এটা ঘটতো, ফিউচার ইন দ্য পাস্ট, এটা ফিউচারে ঘটতো। এখন এটা যদি আমরা ট্রান্সলেশন করি, এই যে সেম এটাকে, ইফ ইউ ক্যান, যদি তুমি
আসতে আই উড গো, আমি যাইতাম। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন আমরা থার্ড কন্ডিশনাল শিখব। থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, এটা আমরা মনে রাখবো, এবং পরবর্তী অংশটা হবে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। এখন যদি আমরা একটু খেয়াল করি, যদি সে পূর্বে থেকে জানতো তবে এই ভুলটি করতো না। এখন আসলে এই থার্ড কন্ডিশনালটা কি, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এটা সেন্সটা আসলে কি? এটা সেন্সটা হচ্ছে যেটা অতীতে হয় নাই ওইটার কাল্পনিক ফলাফল, মানে ওইটা অতীতে হয়ই নাই, ওইটার ফলাফলটাও কি কাল্পনিক, মানে দুইটাই চিন্তাই কাল্পনিক। মানে ওইটা যদি হইতো তাহলে ওইটা হইতো, মানে দুইটা কাল্পনিক চিন্তা। এখন আমরা যদি ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স রাখি, তাহলে পরবর্তী অংশটার সাথে উড হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। আমরা দেখি, যদি সে পূর্বে থেকেই জানতো, এটার ইংলিশটা কি হবে? ইফ। এই অংশটা কি হবে? এই অংশটা হবে পাস্ট পারফেক্টের সাথে, পাস্ট পারফেক্টের সাথে। পাস্ট পারফেক্টের গঠন কি? সে, হি হ্যাড, জানা, জানা ইংলিশ কি? নো, নো থেকে নোন। ইফ হি হ্যাড নোন, পূর্বে থেকেই, ইট, বিফোর, তবে, তবে ইংলিশ হচ্ছে কমা, এই ভুলটি করতো না। হি, এখানে কবে? উড হ্যাভ, হি উড হ্যাভ he would not have he would have not mistaken it, তবে সে এই ভুলটি করতো না। আরেকটা যদি দেখি, যদি সে এসে থাকতো তবে আমিও গিয়ে থাকতাম। এইটা সেম এটার মতোই, কিন্তু আমরা এটাকে আমরা থার্ড কন্ডিশনাল রূপে সাজাবো। কিভাবে? ইফ, যদি ইংলিশটা কি? ইফ সে এসে থাকতো, হি, এটার অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাড, আসার ইংলিশ কি? কাম, হি হ্যাড কাম, তবে ইংলিশ হচ্ছে কমা, আমি গিয়ে থাকতাম। এই যে আমি গিয়ে থাকতাম, কিন্তু এটার মতো তো হবে না, এটা থার্ড কন্ডিশনাল। এই যে উড হ্যাভ প্লাস V3, আই উড হ্যাভ, যাওয়া ইংলিশ হচ্ছে গন, আই উড হ্যাভ গন, আমি গিয়ে থাকি। এটা হচ্ছে থার্ড কন্ডিশন। তাহলে আমরা যদি ওভারঅল একটা চিন্তা করি, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, পরবর্তী অংশ হবে ফিউচার সিম্পল। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব, তুমি যদি আসো আমি যাব। যদি এটা হয় তাহলে ওইটা হবে। আর পরবর্তী অংশ যদি চিন্তা করি, পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, সেকেন্ড কন্ডিশনাল, তাহলে পরবর্তী হবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট মানে কি? উড, কুড এগুলো ব্যবহার হবে, বা মাইট। যদি এটা ঘটতো তাহলে কি? ওইটা ঘটতো। যেমন ইফ ইউ ক্যাম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যাইতাম। এরপর হচ্ছে থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরবর্তী অংশটা হবে উড হ্যাভ প্লাস V3। যেমন যদি সে এসে থাকতো, ইফ হি হ্যাড কাম, যদি সে এসে থাকতো, তার মানে সে আসে নাই, আই উড হ্যাভ গন, আমিও গিয়ে থাকতাম। এই যে ফলাফল, এটাও কাল্পনিক, মানে কোনোটাই হয় নাই, জাস্ট কল্পনা ভিত্তিক চিন্তা। নো সুনার ডট ডট দেন, হার্ডলি ডট ডট হোয়েন, এবং স্কার্সলি ডট ডট হোয়েন, এই নিয়মটা আজকে আমরা শিখব। নিয়মটা কি? এটার অর্থ হচ্ছে কোনো কিছু হতে না হতে অন্য কিছু হয়ে যাওয়া, এরকম অর্থ প্রকাশ করবে। তো নরমালি নো সুনার ডট ডট, এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখানে হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং এই পাশে হয় V2। V2 মানে আমরা কি জানি? পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। এই পাশে হয় পাস্ট পারফেক্ট, ওই পাশে হয় পাস্ট ইনডেফিনিট। এখন আমরা যদি একটা উদাহরণ নেই, এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, সেক্ষেত্রে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো।
একটা কাজ হতে না হতেই অন্য একটা কাজ শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা নো সুনার, হার্ডলি, স্কার্সলি যে কোনো একটা যেটা ভালো লাগে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, নো সুনার সাথে দেন বসে আর বাকি দুটার সাথে হ্যান বসে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যদি আমরা শুরু করি, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে, শিক্ষক টিচার, সরি আমরা প্রথমে দিতে হবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড টিচার, নো সুনার হ্যাড টিচার। এখন প্রবেশ করে ইংলিশ কি ইন্টার, কোথায় ক্লাস, ইন্টার দ্য ক্লাসরুম, নো সুনার হ্যাড টিচার এন্টার দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই। এখন নো সুনারের পর কি বসে, হ্যাঁ দেন বসে, আমরা এখানে দেন দিব, দেন ছাত্র ছাত্রীরা উঠে দাঁড়াবে, স্টুডেন্টস উঠে দাঁড়াবে। এখন যে উঠে দাঁড়ালো এটাকে আমরা V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব। তো স্ট্যান্ড আপ কে আমরা কি করব, স্টুড আপ, ভার্ব টু, স্টুড আপ। নাকি বিষয়টা বুঝতে পেরেছি? এই পাশে V2, এই পাশে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে নো সুনার, হার্ডলি, স্কার্সলি হেডের নিয়ম। লেস্ট অর্থ হচ্ছে এই ভয় যে বা পিছে ভয় হয় যে, এরকম একটা অর্থ প্রকাশ করবে। সেই ক্ষেত্রে আমরা লিস্টের পর শুড বা মাইট ইউজ করব, সাবজেক্টের পর শুড বা মাইট ইউজ করব। এটার অর্থ হচ্ছে কোনো ঘটনা যেন না ঘটে। আসলে লিস্ট, এই লিস্ট দ্বারা এই লিস্ট দ্বারা আসলে কি বোঝায়? এই লিস্ট দ্বারা বোঝায় কোনো ঘটনা যেন না ঘটে সেই ভয়ে কোনো কিছু করা। মানে এই ঘটনাটা ঘটবে, এই ঘটনা যেন না ঘটে এই ভয়ে অন্য একটা কাজ আগে করে ফেলা। তো এই সেন্সে আমরা লিস্ট ব্যবহার করব। তো লিস্টের ব্যবহারটাকে আমরা একটু দেখি। সে খুব ধীরে ধীরে হাঁটছে, সে খুব ধীরে ধীরে হাঁটছে। তো ধীরে ধীরে হাঁটছে, কেন হাঁটছে? এর পিছনে একটা ভয় কি, সে যেন পড়ে না যায়। সে যেন পড়ে না যায় এই ভয়ে সে আগে একটা কাজ করে নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা লিস্ট ব্যবহার করব। তো লিস্টের পর শুড বা মাইট ইউজ করা হয়। আমরা একটু খেয়াল করি, সে খুব ধীরে ধীরে হাঁটছে, হি ওয়াকস স্লোলি। সে খুব ধীরে ধীরে হাঁটছে, লিস্ট। কেন হাঁটছে? তার ভয়টা কি, সে যেন পড়ে না যায়, হি ফলস। সে যেন পড়ে না যায় সেই ভয়ে সে স্লোলি হাঁটছে। এটা হচ্ছে লিস্টের নিয়ম। কিন্তু এই ক্ষেত্রে আমাদের হি ফলসটা দেওয়া যাবে না। কেন? কারণ এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রুলস, এবং এটা দেওয়ার পিছনে এইটাই কারণ, এইটাই কারণ। তাহলে আমরা কি দিব, শুড, এটা আমরা ইউজ করবো, অথবা মাইট ইউজ করবো, যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করবো, এটা ইউজ করবো। ঠিক আছে? তাহলে লিস্টের নিয়মটা কি, সাবজেক্টের পর শুড বা মাইট বসবে, এবং এইটার সেন্সটা কি, কোনো ঘটনা যেন না ঘটে সেই উদ্দেশ্যে আগেই কোনো কাজ করে নেওয়া, বা কোনো ঘটনা ঘটবে এই ভয়ে আগে একটা কাজ করে নেওয়া। হি ওয়াকস স্লোলি, সে ধীরে ছুটছে মানে ধীরে হাঁটছে, লিস্ট। পিছনে ভয়টা কি, হি শুড ফল, সে যেন পড়ে না যায়। এই যে শুড বা মাইট ইউজ করবো।